এত রক্ত, এত বিষ পাথরের কোথা থেকে এলো? নিকষ অন্ধকারে একটানা কেঁদেছে পাথর, দুঃখের কোলে আতিমির রক্তপাত, আসমুদ্র প্রতীক্ষায় ঘুম। এত রক্ত, এত বিষ পাথরের কি করে ফুরোলো? উপল চৈতন্য ঘিরে হাত রাখে পরিশুদ্ধ ভোর, তারপরও একটানা আলোর অন্ধকারে কেঁদেছে পাথর। শুভ সন্ধ্যা বন্ধুরা। কবিতা কলিং আয়োজিত ভাঙা পথের রাঙা ধুলোর চতুর্থ পর্ব আজ। যে কবিতা আমি এখন পাঠ করলাম তার যে কবি, সেই কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায় আজকে আমাদের অতিথি। সত্যপ্রিয়দা হয়তো সবাই জানেন, শব্দ হরিণ পত্রিকার সম্পাদক। আজকে আমাদের আড্ডায় সত্যপ্রিয়দার সাথে সংযোজনায় থাকবে বিশিষ্ট কবি সুমিতাভ ঘোষাল। হ্যাঁ, শুরু করুন। শুরু হয়ে গেছে। আছে। শোনা যাচ্ছে? যাচ্ছে। কি আমি প্রশ্ন করব নাকি সত্যদা? হ্যাঁ, আমি রেডি। হ্যাঁ, এটা প্রথমে এটা ওরকম প্রশ্ন উত্তর নয়, আমরা আলোচনা মধ্যে থাকবো তিনজনে। তো একটা জিনিস বলি, সেটা বলো। আমি কবিতা লিখি। তো কবিতা লিখলে আদৌ কিছু হয় বলে আপনার মনে হয়? আর কবিতা লিখতে এলেনই বা কেন, একটু বলেন যদি। দেখো, কবিতা লিখে কিছু হয় বলতে, যারা কবিতা লিখতে পারে তাদের কবিতা তো হয়, এটা কিন্তু একটা হওয়া। হ্যাঁ, সবাই তো সব কাজ পারে না। একজন চাষি যখন চাষ করে তখন তার কাছে প্রশ্ন, তার চাষটা হয় কি? একজন গায়ক যখন গান গান তখন তার কাছে এটাই একটা চ্যালেঞ্জ যে তার গানটা হয় কি। তাহলে কবিতা লিখে কিছু হয় বলতে কি বলতে চাইছো এটা কিন্তু আমাকে বলনি, কিন্তু আমি একটা আন্দাজ করে বুঝেছি যে তুমি কি বলতে চাও। এক নম্বর, কবিতা লিখতে গিয়ে যারা কবিতা লিখতে পারে তাদের কবিতাটা তো হয়, এটা একটা প্রথম হওয়া। দু নম্বর, কবিতা লিখে আর কি হওয়ার আছে? যেমন একজন চাষি চাষ করে কি আহ, তার ক্ষেত থেকে গান আশা করে? করে না। সেরকম একজন কবির প্রথম হওয়ার ব্যাপারটা যে তার কবিতাটা হয় কিনা। তার থেকেও বড় কথা, একটা খুব বড় কথা জ্যোতিভূষণ চাকি একবার বলেছিলেন যে নিজের হয়ে ওঠাটা তো হয়। একটা মানুষ যে বাঁচে, মানুষের মানুষ একমাত্র প্রাণী যে মানুষ হয়ে জন্মায় না, সে ক্রমশ সে আস্তে আস্তে পরিশীলিত হতে হতে মানুষ হয়। বাঘ বাঘ হয়ে জন্মায়, মশা মশা হয়ে জন্মায়, কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মায় না, ক্রমশ তাকে মানুষ হয়ে উঠতে হয়। জ্যোতিভূষণ চাকি বলেছিলেন যে এই কবিতা লিখতে গেলে একটা ব্যাপার কি, নিজের হয়ে ওঠাটা তো হয়। এটা কিন্তু খুব কম কথা নয় যে নিজের হয়ে ওঠা। এরপরে আর কি হওয়ার ব্যাপার আছে? টাকা পয়সার যদি প্রশ্ন তোলো, তুমি কি তুলছো আমাকে বলো। তুমি কি তুমি কি হওয়া বলতে বোঝাও বলো তো। তুমি কি মনে করছো যে একজন কবি আহ, প্রধানমন্ত্রী হতে পারেন, এই হওয়াটা হয় কিনা? তুমি, তোমার প্রশ্ন হচ্ছে হওয়া বলতে কি বোঝাচ্ছ তুমি। না, ঠিকই বলেছেন যে নিজের হয়ে ওঠাটাও তো হওয়া, এটা আমি। নিশ্চয়ই। এরপরে প্রশ্ন, অন্য হয়ে ওঠা বলতে যেটা বোঝায় যে ব্যবহারিক জীবনে সব মানুষের সব চাহিদা থাকে না সুমিতাভ। প্রশ্ন হ্যাঁ, হচ্ছে যে এরকম তো হতে পারে তোমার গাড়ির চাহিদাই নেই, তোমাকে চারখানা গাড়ি ধরিয়ে দেওয়া হলো, তোমার বিড়ম্বনা হয়ে যেতে পারে এটা। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, তোমার হয়ে ওঠাটা কি, সেটা তোমাকে বুঝতে হবে।
এবং যদি তুমি মনে করো যে তুমি যে কদিন এখানে বাঁচলে তুমি শান্তিতে বাঁচলে, আনন্দে বাঁচলে, তাহলে বুঝতে হবে, এবং সেটা কবিতা নিয়ে বাঁচলে, তাহলে বুঝবে যে হ্যাঁ, কবিতায় অবশ্যই কবিতা কিছু কবিতায় হয়, কবিতা কিছু দেয়। হ্যাঁ, এবং যদি আমাকে আরো বড় প্রেক্ষিতে কথা বলতে দাও, তাহলে আমি বলবো যে কবিতা থেকে অনেক কিছু হয়। কবিতা এই সমাজে, জীবনে, সারা পৃথিবীর উপরে কবিতার একটা কিন্তু ভূমিকা আছে, রোল যেটাকে বলে মানে ইংরেজিতে। কবিতার একটা অবদান তো আছে, ভূমিকা আছে। আচ্ছা, যখন যুদ্ধ হয় ব্যান্ড বাজায় কেন? যুদ্ধের সঙ্গে ব্যান্ডের কোনো সম্পর্ক নেই, গোলাগুলির নেই। আসলে যুদ্ধটাকে অনুপ্রাণিত করবার জন্য এই অনুষঙ্গগুলো আপনা থেকে এসছে। এটা অনেক পুরনো যুগ থেকে এসছে। হয়তো মহাভারতের যুগেও দেখা যাবে যুদ্ধ চলাকালীন কোনো বাদ্যযন্ত্রের আয়োজন হয়তো ছিল, হয়তো ছিল না, কিন্তু এই যে আনুষঙ্গিক ব্যাপার, অর্থাৎ এই সমাজের হয়ে ওঠার ব্যাপারেও কিন্তু কবিতার একটা ভূমিকা আছে, সমাজ বদলানোর ব্যাপারেও আছে। সুভাষ মুখোপাধ্যায় একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে কবিতা কি করতে পারে। কবিতা মানুষের মনের ভূগোলকে বদলে দিতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা সুকান্তকে নিয়ে অসাধারণ কবিতা আছে, চৈত্রের পরিচয়ে তুমি সূর্য হতে চেয়েছো। তারপরে বলছেন যে বসন্ত কুড়ে কুড়ে খাচ্ছি, আমার গোটা লাইন মনে, তখন বলছে কবি ছাড়া আমাদের জয় বৃথা। সুকান্তকে নিয়ে উনি বলছেন কবি ছাড়া আমাদের জয় বৃথা। এটা তো একটা খুব ভয়ঙ্কর কথা। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কবি ছাড়া আমাদের জয় বি। সমস্ত যুগে কবিদের একটা ভূমিকা আছে সমাজের উপরে। কবিরা তাদের মতো করে কাজ করেন। কবিরা যে কাজগুলো করেন সেগুলো মানুষের মনের পুষ্টি যোগায়, অন্য মানুষকেও হয়ে উঠতে সাহায্য করে। এবং এই হয়ে ওঠাটা সমাজের যদি সম্পূর্ণ না হয়, সমাজের ঠিক মতো হয়ে ওঠে, কবিতা অবশ্যই কবিতা লিখে শোনা যাচ্ছে না সত্যদার কথা। এটা আমার দৃঢ় বিশ্বাস, কবিতা লিখে অবশ্যই কিছু হয়। সত্যদার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ না? সত্যদার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটু সত্যদা একটুখানি জোরে বলুন। আমি আমি আমার কি আমি কি আবার প্রথম উত্তরটা দেবো আরেকবার? আপনার কি কোনো কল চলে এসেছিল মাঝে? আর আমার আমার না না, সত্যদাকে বলছি। আমার কোনো কল আসেনি। কিন্তু সত্যদার কথা কিছু বুঝতে পারছি না। আপনি সুমিতা, আপনি ইয়ারফোনটা খুলে দিন তো, মোবাইল থেকে ডিসকানেক্ট করে দিন। হ্যাঁ, মোবাইল থেকে ডিসকানেক্ট করে দিন ইয়ারফোনটা। আমার উত্তরটা হ্যাঁ, এবার এবার শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছ? না, আমার কথা খুব আস্তে শুনে যাচ্ছে। শোনা যাচ্ছে? সত্যদা আপনি, হ্যাঁ সত্যদা আপনি এক কাজ করুন, আপনি আরেকবার নতুন করে ঢুকুন, এখান থেকে লিভ হয়ে আরেকবার নতুন করে ঢুকুন। প্রথম থেকে এবার শোনা যাচ্ছে, এবার শোনা প্রথম যাচ্ছে, এবার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সুমিতাবু শুনতে পাচ্ছ? এবার শোনা যাচ্ছে। সুমিতাবু শুনতে পাচ্ছ? হ্যাঁ সুমিতাবু শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আড্ডা চলুক। আমার কথা কি তাহলে শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, তোমার কথা সুমিতা শোনা আপনি, যাচ্ছে, আমার কথা এখন হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছ? ঠিক আছে। ওকে আমি ওকে কি ওকে, প্রথম একদম করে ওকে। তোমার প্রশ্নটা কি আমি আবার বলবো উত্তর? না না, লাগবে না লাগবে না, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পরের কথায় যান। পরের কথায় চলে যাও। আমরা আস্তে আস্তে একটা দুটো কবিতাও পড়ি, আপনি একটা কবিতা পড়ুন না। আমি কবিতা পড়বো না? আমি বলছি কি আজকে ও খুব ভালো পড়ছে, অভিজিৎ পড়ুক না আমাদের কবিতা, তোমার কবিতা একটা পড়ুক। আজকে আমরা কবিতা না, আমাদের আচ্ছা কবিতা ঠিক কেউ পড়ছে, এর গুরুত্বই আলাদা। এবং আমার এত ঠিক আছে, ভালো সে না লেগেছে হয় হবে। পাথর কবিতাটা। সেটা হ্যাঁ, অত্যন্ত ভালো। আচ্ছা তো দু একটা কি আচ্ছা, ঠিক সুমিতা, আছে। তুমি আমার প্রস্তাব কি মানলে যে আমি চাইছি যে অভিজিৎ পড়ুক আমাদের কবিতা, তোমার কবিতা পড়ুক, আমার কবিতা পড়ুক? সুমিতাভ কি বলছো? সংযোজন
সংযোজন যা বলবেন তাই হবে। তাহলে কবিতাটা পড়ো, দু একটা আরো একটু কথা বলে নিই আচ্ছা, আমরা। ঠিক আছে, ঠিক তো আছে। প্রতিবার শব্দ হরিণের প্রিয় 25 একটি উৎকৃষ্ট কাজ, এই আইডিয়াটা আপনার কিভাবে এলো? মানে এটা বাংলা ভাষায় একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক আমি কাজ। এই আইডিয়াটা আমি বলছি, এটা আমি অনেক জায়গায় বলেছি, তাও বলছি। কবিতার জগতে দেখবে অত্যন্ত বিশৃঙ্খলা আছে, এবং আমি দেখো দুটো একটা দেশে আমার কবিতার সূত্রে ঘোরার সুযোগ হয়েছে, আমি দেখেছি এই বিশৃঙ্খলাটা ভারতে না, এটা কবিতার জগতের বিশৃঙ্খলা। নথিভুক্ত কবিতার যে জগৎ, নথিভুক্ত কবিতার জগতই কিন্তু কবিতার একমাত্র জগৎ নয়, সেটা যে কোনো দেশেই নয় কিন্তু। এবং এই নথিভুক্ত জগতের বাইরে অসংখ্য ভালো ভালো কবিতা পড়ে থাকে, সেগুলো হয়তো পরবর্তীকালে আমরা সেগুলোকে গুরুত্ব দিই। যেমন জীবনানন্দ দাশ কিন্তু তার যুগে যতটা গুরুত্ব পেয়েছেন পরবর্তীকালে পেয়েছেন, রবীন্দ্রনাথও তাই, নোবেল পুরস্কার পাওয়ার পরেও বলছি। রবীন্দ্রনাথের এই যে বাংলা সংস্কৃতির ওপর এই দাপট, এটা রবীন্দ্রনাথ হয়তো তার আত্মবিশ্বাস থেকে আন্দাজ করে গিয়েছিলেন, দেখে যেতে পারেননি কিন্তু। কাজেই আমি দেখলাম যে কবিতার ক্ষেত্রে নথিভুক্ত জগৎ, সেখানে বুঝলে কারাকারি থাকে, এটা কবিতার শৌখিন জগৎ। আমরা হচ্ছি কবিতার মূল জগতের লোক, মূল স্রোতের লোক। কবিতার শৌখিন জগৎ, শৌখিন জগতে কারাকারি থাকে, খেয়েই থাকে, এ ওকে ঢুকতে দেবে না, একটা ভয়ঙ্কর অসহযোগিতাপূর্ণ পরিবেশ থাকে। এখানে অনেক কবি এই পরিবেশটাকেই সহ্য করতে না পেরে এড়িয়ে যায়, যে না দরকার নেই, আমার তো কাজ কবিতা লেখা। তা আমার কবিতা ভালো লাগে, আমি কতটা কবিতা লিখি না লিখি কি হয় হচ্ছে বড় কথা। আমি মনে করি কবিতার সমাজে একটা ভূমিকা আছে, কবিতার প্রয়োজন আছে, সে প্রত্যেক পৃথিবীতে কবিতার প্রয়োজন আছে। তাহলে সেক্ষেত্রে নথিভুক্ত জগতের কারাকারি, খেয়ে অসহযোগিতাপূর্ণ পরিবেশ, এর বাইরে যে কবিতাগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে গেলে তো চলবে না, এটা সভ্যতার ক্ষতি হয়ে যাবে। নষ্ট হতো না, কিন্তু আমি একটা পজিটিভ ভূমিকা যদি নিই তাহলে আমার দিক দিয়েও তো ভালো। এই সময় মানে এর আগেও আমি পাবলো নেরুদার একটা ছোট্ট বই পড়েছিলাম, বইটার নাম ছিল 20 লাভ পোয়েমস আর সং অফ ডেসপায়ার এরকম। তাতে 20 থেকে 21টা কবিতা ছিল, এবং আমার যৌবনকে এই কবিতাগুলো মাতিয়ে রেখে দিয়েছিল। তার থেকে আমি আন্দাজ করেছিলাম যে তার মানে 20টা 25টা কবিতাই কিন্তু একটা কবিকে অমর করে রাখার পক্ষে যথেষ্ট। তুমি এখন বলতে পারো যে সব কবি কি অমর হওয়ার যোগ্যতা রাখে? আমি মনে করি একজন কবি একটিও যদি ঠিক কবিতা লেখে তিনি কিন্তু অমর হয়ে যাবেন, এটা আমি মনে করি, বিশ্বাস করি, এবং এর প্রমাণ আছে অনেক। তাহলে সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার তো টাকা পয়সা তো নেই, আমি পুস্তক ব্যবসায়ী নই। আমি যদি এমন একটা ভূমিকা নেই যে যাদের কবিতা আমার খুব ভালো লাগছে, যাদের কবিতা আমি মনে করি অমর হয়ে থাকবার যোগ্য, তাদের সারা জীবনের কাছ থেকে মাত্র 25টা কবিতা বেছে নিয়ে, সেটা আমার অর্থনৈতিক ক্ষমতার মধ্যেই পড়ে। এ বই বিক্রি হোক না হোক, বিক্রি তো আমি বিক্রি ছাড়া বই দিই না, আমি দিই না, এটা বইটাকে অসম্মানিত করা হয়। কিন্তু বিক্রি হোক, দেরি করে বিক্রি হোক, কিন্তু আমি যদি 25টা কবিতা নিয়ে সংকলন করে আমার প্রিয় কবি, যাদের কবিতা আমার ভালো লাগে, আমি যদি করি, এবং সেই কবিতাগুলি কবিতা যদি হয়ে থাকে, তাহলে এগুলো বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবে, এবং যদি অনুবাদ হয় আমি মনে করি বিশ্ব সাহিত্যে অমর হয়ে থাকবে। এই ধারণাটা থেকে আমার সাধ্যের মধ্যে যে টাকা আমি অপচয় করতে পারবো, বা আমাদের অনুদানও আছে, শব্দহরিণ তো ব্যবসায়িক অর্গানাইজেশন নয়, এটা অনুদান ভিত্তিক অর্গানাইজেশন, সেই সমস্ত মিলে আমার মনে হলো যে আমি 25টা করে কবিতা নিয়ে আমি বিভিন্ন কবির কবিতা করব। এইভাবে আমার মাথায় কনসেপ্টটা প্রথম আসে। তারপরে এটা এটা খুব সফল হয়েছে, কারণ বড় বড় কবিরা আমার এই কাজটাকে সমর্থন করেছেন, কারণ প্রত্যেক কবিকে তো দাঁড়াতে হয় চেষ্টা করে, তাদেরও তো এই রক্তারক্তির মধ্যে দিয়ে উঠে আসতে হয়েছে, তারা তাদের এই রক্তের ইতিহাস, সংগ্রামের ইতিহাস বোঝেন। তারা বুঝেছিলেন কাজটা ভালো হচ্ছে, যার জন্য আমাদের প্রিয় 25-এ আমি বড় বড় কবি, খুব নাম করা কবিদের আমি একবারে সরাসরি সহায়তা পেয়েছি। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সহায়তা পেয়েছি, আমি শক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রীর যে কি সহায়তা পেয়েছি কল্পনা করা যায় না, শরৎ কুমার মুখোপাধ্যায়ের সহায়তা পেয়েছি, শঙ্খ ঘোষের সহায়তা পেয়েছি, আমি বিজয়া মুখোপাধ্যায়ের সহায়তা পেয়েছি, এবং এছাড়াও আলোক সরকার ইত্যাদি বিভিন্ন, আলোক রঞ্জন দাশগুপ্ত, এরা প্রত্যেকেই আমার কাজটার গুরুত্ব বুঝেছেন। আর যারা তাদের থেকে কম বয়সী, বলছি কবি, বড় কবি ছোট কবি হয় না, একটা কবিতাও যদি তিনি সার্থকভাবে লিখে ফেলেন, তিনি সারা জীবনের মতো শ্রদ্ধেয় থাকার মানে ডিজার্ভ করেন। কাজেই আমি পরবর্তীকালে আমি যে সমস্ত কবিরা তাঁদের চেয়ে
অনুজ কবি বলি বা কম বয়সী, তারাও আমার এই কাজকে দুহাতে সমর্থন করেছেন, সমস্ত মন দিয়ে সমর্থন করেছেন। এবং আমি মনে করি এই কাজ দাঁড়িয়ে গেছে। আমি মনে করি আজ যদি আমার মৃত্যু হয়, আজ যদি শব্দ হরিণ বন্ধ হয়ে যায়, যে অবধি প্রিয় 25 করেছি, এটা বাংলা সাহিত্যের একটা সম্পদ হয়ে থাকবে। একদম ঠিক কথাই। তোর কথা ভালো করে শোনা যাচ্ছে না, একটু ঠিক করো। কার কথা শুনতে পাচ্ছ না? সত্যপ্রিয় সত্যদা দা? শুনতে পাচ্ছ? হ্যাঁ, সত্যদা শুনতে পাচ্ছি। আমি আমি সবারটা শুনতে পাচ্ছি। কথা ভালো ঠিক করে আছে। শোনা যাচ্ছে না। অভিজিৎ দেখো তো, ওকে একটু বলো তো। আপনার যদি কথা শুনতে হ্যাঁ, খুব শুভদীপ একটু প্রবলেম হয় তাহলে সত্যপ্রিয় দা হেডফোনটা কানেকশন সাউন্ডটাকে করতে ঠিক পারেন। করার সুমিতা পারবে? বোদা, সত্যপ্রিয়তার হ্যাঁ? সাউন্ড ঠিক আছে, সুমিতা হ্যাঁ? বোদাকে বলছি। এইটা লাগিয়ে নেবো এটা? সুমিতা হ্যাঁ ও হ্যাঁ সাউন্ডের হ্যাঁ প্রবলেম হেডফোনটা, আছে না? হ্যাঁ হেডফোনটা লাগিয়ে নিন, হেডফোনটা লাগিয়ে নিন। তোমার কথাও তো ভালো করে শুনতে পাচ্ছি। আপনি হেডফোনটা লাগিয়ে নিন। এই আপনি হেডফোন তুমি হেডফোনটা লাগিয়ে নাও। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা তো শুনলাম আমরা সত্যদার খুব বড় কাজ, এবং সত্যদার যেটা সব থেকে বড় আমার মনে হয়েছে, তরুণ কবিদের খুব উৎসাহ দেন, এবং ভালো কবিতা লেখাটাই মানে কোথায় কোন বড় কাগজে ছাপা হলো এই নিয়ে সত্যদার খুব একটা মাথা ব্যথা নেই। তো সত্যদাকে বলবো যে তরুণ কবিদের প্রতি আপনার কোনো কিছু বলার আছে? আমার তরুণ কবিদের প্রতি সমর্থনের কারণ আছে। সুমিতাবো, যদি বলো যে আমি তোমাকে একজন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি মনে করি, উল্লেখযোগ্য কবি শব্দটা ব্যবহার করলাম, এই শব্দটার মানে আমি জানি। হুম, তা আমি তোমাকে মনে করি, কিন্তু আমি তোমাকে বলি, তোমরা যখন আমাকে অতিথি হিসেবে ডেকেছো, অভিজিতের মতো একজন এই সময়ের উল্লেখযোগ্য বুদ্ধিজীবী যখন আমাকে বিভিন্নভাবে একটা সমর্থনপূর্ণভাবে আহ্বান জানিয়েছে, তখন আমি বুঝেছি যে আমার কবিতা লেখার জগতের মধ্যে থাকারও একটা গুরুত্ব আছে। অথচ আমার কোনোই গুরুত্বপূর্ণ কাগজে লেখা ছাপা হয়নি সুমিতাবু, কোনো গুরুত্বপূর্ণ কাগজেই আমার তেমন ভাবে লেখা ছাপা হয়নি। একটা দুটো পিছলে বেরিয়ে গেছে, সে বাদ দাও, সেগুলো হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। তা তার থেকে আমি একটা জিনিস বুঝেছি যে আমিও তো একসময় তরুণ ছিলাম, ফলে ভালো হুম, কবিতা লেখাটাই কবি হিসেবে নাম করার একমাত্র কারণ নয়। এখন এটা এটা না প্রোডাকশনের, মানে একটা প্রোডাক্টকে দাঁড় করানোর যে পদ্ধতি, যে বিভিন্ন হুম, বাণিজ্যিক যে পদ্ধতি আছে, এটা কবিরাও বুঝে গেছেন যে এই পদ্ধতিটা নিয়ে নিলে সুবিধা আছে ব্যবহারিক জীবনে। তো আমি দোষ দিই না, প্রত্যেক জীবনই তার সার্থকতা খোঁজে, আলো খোঁজা তো। হ্যাঁ, প্রত্যেক মানুষই চাইবে যে আমার জিনিসটা চলুক। কাজে যারা এই যে মানে ব্যবসায়িক জিনিসকে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ভাবে দাঁড় করিয়ে দেওয়ার যে পদ্ধতিটা কবিতায়ও প্রয়োগ করার ব্যাপারটার বিরোধী আমি নই, কিন্তু এইটা করতে গিয়ে যে ব্যাপারটা হচ্ছে, তরুণ কবিদের হয়রানিটা আমি বুঝি। যে আমার এত বছর বয়স অব্দি আমি কবিতা লিখলাম, তোমাদের মতো গুরুত্বপূর্ণ লোক আমার কবিতা অভিজিৎ কি সুন্দর পাঠ করলো, ওর ভালো না লাগলে কেউ পাঠ করলো, তাহলে তখনই তো আমার জীবনটা যেন মনে হয় যে সার্থক হয়েছে। অথচ আমার যদি এই অবস্থা হয়, তাহলে তরুণ কবিদের কি অবস্থায় পড়ে রয়েছে তারা, তাদের ভালো কবিতা তারা কত বয়সে সেটাকে দাঁড় করাবে। তা আমি যখন আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, তখন আমি অবশ্যই সম্ভাবনাপূর্ণ লেখাকে আমি টেনে নিয়ে আসবো। কারণ আমার কবিতা লেখাটা বড় কথা নয়, তোমারটা নয়, রবীন্দ্রনাথেরটাও নয়, কারোরটা নয়। কবিতার প্রয়োজনীয়তা পৃথিবীতে আছে। যারা যেখানে ভালো কবিতা লিখছে সেটাকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে একটা আত্মগৌরব আছে, জীবনের নিজের জীবনের সার্থকতা আছে। এবং সেক্ষেত্রে আমি যখন তরুণ কবিদের মনে করি যে তারা ভালো লিখছে, আমি বুঝি যে আমার বয়সের প্রশ্রয় নিয়ে আমি যখন তাদের পাশে দাঁড়াবো, তারা আরো বুক চিতিয়ে লিখবে। তারা বুঝবে যে একটা লোক তার অত্যন্ত দুর্বল ক্ষমতা নিয়েও অত্যন্ত আন্তরিক মন নিয়ে তাদের সমর্থন করছে। এতে আমি দেখেছি তরুণ কবিরা অনেক ভালো লেখে। শব্দঋণের ক্ষেত্রেও
আমার পত্রিকা তো নিয়মিত বেরোয়, আমার পত্রিকার প্রচুর গ্রাহক, আমার একটা স্থায়ী একজনকে আমি রেখেছি মাইনে দিয়ে। আমি একটু মিথ্যে বলছি না, আমার অধ্যাপনার মাইনে থেকে সে মাইনে পায় না। শব্দহরিণকে তোমরা যে সমর্থন যোগাও সেখান থেকেই তার মাইনে অবধি হয়ে যায়। লকডাউন পিরিয়ডেও তার মাইনে দিয়েছি, এখনো পর্যন্ত আমার পয়সায় মাইনে দিইনি। পরের মাসে কি হবে আমি জানি না, এখনো পর্যন্ত কিন্তু শব্দহরিণই তার টাকা জুগিয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, যে তরুণ কবিদের সমর্থন আমার কাগজকে দাঁড় করিয়েছে। এবং আমার কাগজে কে কোথায় লিখলো, বড় কবি ছোট কবি না, আমার কাছে তো বড় কবি ছোট কবি বিচার হয় না, আমার কাছে ভালো কবিতা বিচার হয়। এবং যখনই কোনো নতুন কবিতা আসে আমি চেষ্টা করি যে তাদের কবিতা দিয়ে আমার কাগজ ভরে রাখতে। যখন তোমরা লেখো, তুমি লিখেছো, আমার কবিতায় যশোধরা নিয়মিত লিখেছে, আমার কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, আমার কবি আমার পত্রিকায় শঙ্খ ঘোষ লিখেছেন, শরৎ কুমার। এরা যখন লেখেন তখন আমি বুঝি এরা আসলে তরুণ কবিদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের পাশে আমি যে ওদের কবিতা ছেপে দিচ্ছি, এই গৌরবটা তরুণ কবিদের এই এই সমস্ত বড় বড় লেখকরা পেতে দিচ্ছেন, এটা তোমাদের উদারতা মনে করি। আমি এইভাবে আমি কি আমার দর্শনটা বোঝাতে পারলাম তরুণ কবিদের প্রতি সমর্থন? হ্যালো। হ্যালো, আবার শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, অভিজিৎ, শোনা আমার যাচ্ছে। উত্তরটা পরিষ্কার হয়েছে? অভিজিৎ, আমার হ্যাঁ উত্তরটা হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হয়েছে না আমি আবার দেব? না না, পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। আমি সুমিতাভকে আমি একটু ইন্টারাপ্ট করছি। সুমিতাভ, তুমি আহ, কবিতা পড়ো। হ্যাঁ আচ্ছা, কবিতা পড়বো। আচ্ছা, কবিতা পড়ে নি, হ্যাঁ তারপরে পরবর্তী প্রশ্ন কয়েকজন দিয়েছেন, সেইগুলো হ্যাঁ, আমরা শুনবো সত্যপ্রিয়দার কাছ হ্যাঁ, থেকে। আমি উত্তর দেব। আমি সত্যপ্রিয়দার একটা বই, আহ, বাবাকে পুড়িয়ে ফিরে, সেখান থেকে একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম মায়া। জলের উপর দেখো অন্ধকার উবু হয়ে শুয়ে, নদী আর অন্ধকার, নিবিড় সঙ্গম দেখে চাঁদ, দূরের লাইট হাউস কি কথা পাঠায় কার কানে, জল আর অন্ধকার মিলেমিশে দ্রবীভূত হয়, সুদূর প্রসারী দেহ তাকেও ছাড়িয়ে গাঢ় প্রেম গাঢ় হয়, খুঁজে চলে জীবনের গাঢ়তম মানে, এ কথা কি টের পায় তীরবর্তী কুটিল মানুষ? এখানে গর্জন শুধু, কেবলই সংঘাত, শুধু বিষ, নভাংশী নক্ষত্র তার সাক্ষী থাকে আর মৃদু হাসে, ওখানে নৈঃশব্দ, দেখো জলে আর অন্ধকারে খেলা, খেলা নয়, এর নাম লীলা কিংবা অসম্ভব মায়া। মায়ার ভেতরে জলে মায়া, আর মায়ার শরীর, নতুন মায়ার জন্ম কেবলই রচনা করে চলে। এ পৃথিবী মায়াময়, তাই এত রূপবতী লাগে। খুব ভালো অভিজিৎ, সুন্দর পড়েছো, আমি এত ভালো পড়তে পারতাম না। অভিজিৎ, আর একটা কবিতা পড়ো সত্যদার। তুমি আমি একটা সুমিতাবর মুহূর্ত কবিতাটা আছে, সুমিতাবর মুহূর্ত কবিতাটা আছে, বাংলা সাহিত্যে সুমিত, কবিতা অমর থেকে যাবে, এই কবিতা কোনোদিন মরবে না। আমি সুমিতাভর একটা কবিতাই পড়তে চাই। তো আহ, আমার কাছে এই আপনার ওই 25, প্রিয় 25ই প্রিয় আছে। পচি। প্রিয় হ্যাঁ 25 থেকে আমি দেখছি মুহূর্ত পাই কিনা। হ্যাঁ, মুহূর্ত আছে। আহ, আমি কিন্তু মুহূর্তের আগে আমি যেটা বেঁচেছিলাম সেটা একটু পড়ি, আমার হ্যাঁ, খুব পড়তে সেটাই ইচ্ছে সেটাই করছে। পড়ো, সেটা পড়ো, ওরকম হট করে বদলে দিলে পড়া ভালো হয় না। হুম। সুমিতাভর কবিতাটির শিরোনাম, আমার খুব প্রিয় কবিতা, ময়ূর পুচ্ছ। বাহ, খুব ভালো। এই যে ময়ূর পুচ্ছ, এই যে ময়ূর পুচ্ছ, যা দিয়ে আমি ঢেকে রেখেছি আমার শাপগ্রস্ত শরীর, আমার জন্ম দাগ আর ধাতু দুর্বলতা, তোমাদের সব কথায় ঘাড় নাড়ছি, কোনো প্রশ্ন করছি না, পাছে তুমি পড়ে নিতে পারো
পবিত্র ক্রোধের সেই ভাষা। এই যে দাঁত দিয়ে বিয়ারের বোতল খুলছি, বোকা জোক শুনে হাসছি, আর হুশ করে ঢুকে যাচ্ছি তোমাদের দলে, তা শুধু এটুকু দেখার জন্য তোমরাও সত্যি অর্থে কতটা ময়ূর। খুব ভালো কবিতা, আমার খুব প্রিয় একটা কবিতা এটা। হ্যাঁ, এরপরে আমার মনে হয় সুমিতাকে পরের প্রশ্নে যাওয়া যাক। হ্যাঁ আহ, হ্যাঁ আহ, আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি, যেটা তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ না। আহ, আমি প্রশ্ন দুটো বলছি। প্রথম প্রশ্ন সুধাংশু রঞ্জন সাহা পাঠিয়েছিলেন সত্যপ্রিয়দাকে। কবিতার প্রশ্নটি ছিল, বাংলা কবিতা কি কোনো নতুন দিগন্তের হদিস দিতে পারে? আপনি কি মনে করেন এবং কেন? আমি এটা নিয়ে আমার চিন্তাটা আমি বলছি। কবিতার না দুটো দিক, একটা হচ্ছে যেটা বিষয় ভিত্তিক দিক, আরেকটা হচ্ছে কবিতার শৈলীগত দিক, অর্থাৎ কি ভাষায় কথা বলা হবে, কোন ভাবে কোন শব্দকে ব্যবহার করা হবে। আমরা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করি সেগুলো কিন্তু শৈলীগত দিকের পরীক্ষা। এটা একটু গভীরভাবে আমি সুধাংশুকে ভেবে দেখতে বলছি, আমি ভুল বলছি কিনা। মুখোমুখি হলে আমরা আরেকটু তর্ক বিতর্ক করলে আমারও ধারণাটা আরো স্পষ্ট হতো। যে শৈলীগত দিকের পরীক্ষা নিরীক্ষা হয়, অর্থাৎ রাবীন্দ্রিক কায়দায় কবিতা লেখা, পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কবিরা আরেকটা নতুন কায়দায় কথা বলতে চেষ্টা করেছেন। তারা রবীন্দ্রনাথের আগে মাইকেল মধুসূদন একটা ভাবে কথা বলতে চেষ্টা করেছেন, রবীন্দ্রনাথ তাকে ভেঙে বেরিয়ে আসেন। এই যে এই ভাঙাচোরার খেলাটা কিন্তু শৈলীগত খেলা। আমি কবিতা কিন্তু ভালো পড়ি, দেশ বিদেশের কবিতা আমি পড়ি, এবং আমি সম্ভব হলে, যেমন আমি হিন্দি কবিতা হিন্দিতেই পড়ি, ফরাসি কবিতা সবসময়, আমার ফরাসি বিদ্যা খানিকটা আছে, পুরোটা নেই, কিন্তু আমার অনেক আহ ফরাসি ভাষা জানা খুব বিদগ্ধ বন্ধু আছে, তাদের মাধ্যমে আমি সরাসরি সে কবিতার গন্ধ বা তাদের তত্ত্ব ইত্যাদি জানবার চেষ্টা করি। এই শৈলীগত যে লড়াই বা এই ভাঙাচোরা, এটা এটা কবিতা যুগে 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 বদলায়, কিন্তু একবারে যে বেসিক ব্যাপার যে কবিতা কি নিয়ে লেখা হবে, এটা আগেও যা লেখা হয়েছে এখনো তাই লেখা হয়। কিন্তু মানে কবিতার বিষয়গত ব্যাপারটা না, এটার মানে এর শৈলীগত। এবারে আমি বলবো নতুন যে যুগ আসছে, সে নতুন কোন সম্ভাবনার জন্ম দিতে পারবে কিনা, দিতে পারবে পারবে না, না এটা দিতেই হবে। যদি না দিতে পারে তাহলে কবিতাগুলো পড়বে না মানুষ। হ্যাঁ, অনেকে কবিতা লেখে, অসংখ্য কবি আছে এবং তারা কবিতা লেখে, মনুমেন্ট ভেঙে পড়লে যতজনের মৃত্যু হবে হয়তো সবাই হয়তো কবি, কিন্তু সেটা কোনো প্রশ্ন নয়। আমাকে বলে সবাই কবিতার ফাদার টেরেসা, তা আমি সবাইকে সমর্থন করি এই অর্থে, তারা তো কবিতার মতো একটা জিনিসের প্রতি ভালোবাসা নিয়ে বেঁচে আছে, এটা খারাপ নয়। কিন্তু তারা যদি পরবর্তীকালে নতুন কোন দিকের উন্মেষ ঘটাতে না পারে, তাদের কবিতা কিন্তু মানুষ পড়বে না। কিন্তু আমি মনে করছি যে পরবর্তী কবিতা অবশ্যই সম্ভাবনাপূর্ণ কিছু দিক আছে। এবং যেমন রবীন্দ্রনাথের কবিতা ভেঙে, যখন মাইকেলের যে ডিকশন বা মাইকেলের যে কাব্য ভাষা বা মাইকেলের কাব্যশৈলী ভেঙে রবীন্দ্রনাথ বেরিয়ে আসছেন, প্রথম দিকে রবীন্দ্রনাথকে স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ লিরিক কবিতা গীতি কবিতা যে যুগটাই তৈরি হয়নি, রবীন্দ্রনাথ কিন্তু একা হাতে সেই যুগটা তৈরি করেছেন, কিন্তু তাকে সাহায্য করেছেন বিহারীলাল চক্রবর্তী ইত্যাদিরা। এবং রবীন্দ্রনাথের বৌদি মনে করতেন বিহারীলালের মতো কবিতা রবীন্দ্রনাথ নাকি একটাও লিখতে পারবেন না। তা আজকে কোথায় বিহারীলাল আর কোথায় রবীন্দ্রনাথ। এই যে তারপরে রবীন্দ্রনাথকে ভেঙে পরবর্তীকালে সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, অমিয় চক্রবর্তী, এরা যে নতুন একটা দিকের উন্মেষ ঘটালেন, আবার আর একটা যুগ এলো। পরবর্তীকালে আবার তারা কবিতার সঙ্গে ব্যক্তির যোগাযোগ, টি.এস. এলিয়টের প্রভাবে অনেকটা কেটে দেওয়া, যে কবিতা সাবজেক্টিভ হবে না, অবজেক্টিভ হবে, এবং কবিতা ইচ্ছে করেই অনেকটা দুর্বোধ্য করে, যে কবিতার পাঠক আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, আমি কবিতার পাঠকের কাছে যাব না, এরকম একটা ইগো রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের মধ্যে কাজ করেছিল। এবং কবিতার একটা ক্ষতিও তারা করে গেছেন, কবিতাকে সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে গেছেন। এবং তার সবচেয়ে বড় নেতা ছিলেন বিষ্ণুদেব, সবচেয়ে বড়। কিন্তু বুদ্ধদেব বসুকেও এই দোষে দুষ্ট করা যায়,
জীবনানন্দ দাশকেও এই দোষে দুষ্ট করা যায়, কিন্তু তাদের উপায় ছিল না, কারণ রবীন্দ্র প্রভাব থেকে কাটিয়ে বেরিয়ে আসতে না পারলে তাদের কবিতা একটা নতুন দিগন্ত খুঁজে পেত না, তাদের কবিতা আমরা পড়তাম না। এটা ওরা খুব সচেতন ছিলেন এই ব্যাপারে। পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়রা আবার যখন এসেছেন, তারা কিন্তু কবিতাকে আবার মানুষের কাছাকাছি এনেছেন, একটা নতুন একটা দিকের উন্মেষ, যে কবিতাকে আবার যুক্ত করেছেন। কিন্তু ওই যে ওই ওই রোগটা কবিতাকে এমন হতে হবে যে আমি সাধারণ মানুষের বুদ্ধির বাইরে গিয়ে লিখবো, তাকে উঠতে হবে, এই ইগোটা কবিতার অনেক ক্ষতি করেছে। আমরা এখন যারা কবিতা লিখছি পরবর্তীকালে, তাদেরকে আমরা দেখছি তারা কিন্তু নতুন ভঙ্গিতে কথা বলছেন, কারণ তাদের কবিতা একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাদের কবিতা পড়া হচ্ছে। আর আমাকে যদি বলতে হয়, আমি তো অনেক দিন কবিতা নিয়ে আছি, আমি কিন্তু অনেকগুলো প্রজন্ম সরাসরি দেখেছি। আমি আমি যেমন সুভাষ মুখোপাধ্যায় আমাকে কি স্নেহ করতেন বলে বোঝানো যাবে না। প্রেমেন্দ্র মিত্র আমার জীবনে প্রথম চাকরিটি দিয়েছিলেন আমার কবিতা পড়ে মুগ্ধ হয়ে, যে তুমি লিখে খেতে চাইছো, এই স্বপ্নটা তোমার ভেঙে দেবো, তোমাকে একটা পত্রিকায় পাঠাই, তুমি অধ্যাপনা করে খাবে, তুমি শিক্ষকতা করে খাবে, কবিতা লিখে খাবে, এই স্বপ্নটা ভেঙে দেবো। কিন্তু আমার কবিতা উনি খুব পছন্দ করেছিলেন, আমাকে প্রথম জীবনের চাকরিটা প্রেমেন্দ্র মিত্রের দেওয়া। তা আমি অনেক প্রজন্মও দেখেছি, আমি দেখেছি প্রজন্ম থেকে প্রজন্মে কবিতা যে বয়ে বয়ে চলেছে, সবাই নতুন নতুন কিছু দিগন্ত বা নতুন নতুন কোনো জিনিস না দিলে কবিতা গ্রহণযোগ্যতা পায় না। আমি সুধাংশুকে বলবো, তাকে খালি একটাই বিচার করতে, যে এখনকার কবিতা কি তার পড়তে ভালো লাগছে, তার তার কি মনে হচ্ছে এই কবিতাগুলো তাকে আনন্দ দিচ্ছে, তৃপ্তি দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে তারা কিন্তু নতুন কোনো দিগন্তের সন্ধান দিতে পেরেছে, নাহলে কবিতাগুলো গ্রহণযোগ্যতা পেত না। আর পরবর্তীকালে শ্রুতি আন্দোলন হয়েছে, তারাও তো কবিতার নতুন অনেকগুলো, শ্রুতি আন্দোলনকে অনেক গালাগাল দেওয়া আছে, কিন্তু আমার কবিতার উপরে শ্রুতি আন্দোলনের ভয়ঙ্কর প্রভাব আছে। পরেশ মন্ডল বোধহয় সম্ভবত এখনো বেঁচে আছেন। পরেশ মন্ডলের মান মন্দির বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য বই, ওটা স্বীকৃতি পেল না, কারণ একটা নতুন কতগুলো দিকের সারা তিনি জাগিয়েছিলেন বইয়ের মধ্যে। এবং শ্রুতি আন্দোলনে সজল বন্দ্যোপাধ্যায় তো লেখা তেমন ভাবে চর্চা হয় না, পুষ্কর দাশগুপ্ত চর্চা হয় না, তারাও কিন্তু নতুন কোন যুগের সন্ধান দিয়েছে। কিন্তু আমার যুগটা, মানে আমি এখন যেটা লিখছি, আমাকে কোন দশক সম্পর্কে আমার আলাদা ধারণা আছে, আমাকে বলতে হলে আমি বলবো আমাকে শূন্য দশকের কবি বলতে হবে। কিন্তু এটা বলতে গেলে আবার শূন্য দশকে আমার চেয়ে নাম করা অনেক কবি আছে, তারা আবার ভাবে বুঝি আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকে নাম করতে চাইছি, দরকার নেই, আমাকে কোনো দশকেই ফেলার দরকার নেই। কিন্তু আমি আমার সময় যারা কবিতা লিখছে, এটা নতুন ধারা এসছে, কি কবিতা নিয়ে মাতামাতি, এটা কিন্তু আমি আমার ছেলেবেলায় দেখিনি। এটা কৃত্তিবাস গোষ্ঠী একমাত্র ভয়ঙ্কর বাড়াবাড়ি করেছিল, তারা কবিতার দৈনিকই বার করেছিল, ঘন্টিকি বার করেছিল। এবারে তারা আগে ছেপে রেখে ওটা ঘন্টায় ঘন্টায় করতো, কিন্তু কবিতাকে নিয়ে এত মাতামাতি, এত আন্তরিকতা, এটা কিন্তু কৃত্তিবাস গোষ্ঠী যেটা করেছে, এর আগেও কিন্তু কেউ করেনি। আমি বলবো সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এরা কবিতার জন্য যা করেছেন না, তার তুলনায় এখন যাদের আমরা খুব নামী কবি মনে করি, তাদের তুলনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কবি হিসেবে কোনো নামই নেই, শক্তি চট্টোপাধ্যায়ের কবি হিসেবে কোনো নামই নেই আমি বলবো। কারণ তারা কবিতার জন্য সমস্ত জীবন ঢেলে দিয়ে যে সুনাম অর্জন করেছেন, তার থেকে অনেক কিছুই না করে অনেকের অনেক সুনাম অর্জন করেছে। এটাও খারাপ বলি না, কারণ প্রত্যেক মানুষই তার কায়দা নেবে, সে সুনাম অর্জন করবার চেষ্টা করবে, এর মধ্যে তো কোনো অপরাধ নেই। কিন্তু আমি বলতে চাই, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, প্রণব কুমার মুখোপাধ্যায়, এরা কবিতার জন্য যা জীবনপাত করে পরিশ্রম করেছেন, যা দিকে দিকে কবিতাকে ছড়িয়ে দিয়েছেন, সে তুলনায় এখন আমরা যাদের মাথায় করে নাচি, তারা কিছুই করেনি। অতএব আমি বলবো সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম অনেক কম, শক্তি চট্টোপাধ্যায়ের নাম তাদের তুলনায় কিছুই নেই, কারণ তারা এটা পাননি। তা আমাদের সময়ে কবিতাকে নিয়ে কত মাতামাতি হচ্ছে, কত তরুণ তরুণী এগিয়ে আসছে, কত পত্রিকা বার করছে, এবং তারাও নতুন ভঙ্গিতে কথা বলার চেষ্টা করছে। যেমন অলোক বিশ্বাস আমি বলবো, যে কবিতা ক্যাম্পাস যে বার করছে, এই মোটা মোটা কাগজ। এবার অনেকে বলবো অনেক কবিতা হয় না, কিন্তু হয় না হওয়া বড় কথা নয়। একটা যে সাধারণ টেলিফোন তৈরি করতে গিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, অসংখ্যবার টেলিফোন তৈরি হয়নি, তারপরে একবার হয়েছে। বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে গিয়ে অসংখ্য পরীক্ষা ফেল করার পরে একটা বাল্ব তৈরি হয়েছে। অলোক যেটা কাজটা করে যাচ্ছে, অসংখ্য লেখা, নতুন ধরনের লেখা, নতুন, সেটা হচ্ছে না বড় কথা, ওগুলোকে ছেপে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব বড় মনের পরিচয় দিচ্ছে, যেটা লিটল ম্যাগাজিন পারে। অপচয়ের দিল লাগে, অপচয়ের স্পর্ধা লাগে, এটা লিটল ম্যাগাজিনের আছে। আমাদের সময় লিটল ম্যাগাজিনের সময়, আমাদের সময়
লিটল ম্যাগাজিনের সময় বাণিজ্যিক কোনো কাগজ না চললে মৃত্যু বাদে কোনো অপশন লেখা নেই। এটা কন্ট্রাডিক্ট কেউ করুক আমার সাথে, একটা বাণিজ্যিক কাগজ যদি ব্যবসা করতে না পারে তার মৃত্যু বাদে কোনো অপশন লেখা থাকে না, কিন্তু লিটল ম্যাগাজিন এসবের পরোয়াই করে না। লিটল ম্যাগাজিন অনেক সময় ডরমেন্ট হয়ে পড়ে থাকে, 4টে ইস্যু বেরোলো না, হঠাৎ আবার তাদের মধ্যে চাগিয়ে উঠলো, আবার টাকা পয়সা এলো, আবার বার করলো, অর্থাৎ সে ডরমেন্ট হয়ে পড়েছিল। সে কিন্তু মৃত্যু হয়নি, কারণ সে আদর্শ নিয়ে ভাবে, তার কাছে পারপাসটা বড়, তার কাছে বাণিজ্যটা বড় নয়। সে নতুন দিকের সন্ধান করছে এবং ক্রমশ বাণিজ্যিক কাগজগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কিছু হচ্ছে না, তো সেখানে কিছু লেখা ছাপা দিন, লোকে তো আর ঘাস পাতা বেশি দিন দিলে খাবে না, তো হচ্ছে না। কিন্তু লিটল ম্যাগাজিন বাড়ছে কেন, এত কি কারণে এত বাড়ছে? অপচয় তো, নিজের ট্যাকের পয়সা খরচা করে হচ্ছে, মানে তাগিদ রয়েছে লেখার, নতুন একটা দিকের অনুসন্ধানের তাগিদ রয়েছে। এই তাগিদটাকে আমি খুব গুরুত্ব দিই, কোন দিন ফুটে সেটা ধারা হয়ে বেরোবে আমরা বলতে পারি না। আমি জানি না আমি সুধাংশুকে খুশি করতে পারলাম কিনা। আচ্ছা, আমি আচ্ছা একটা কথা অভিজিৎ, বলি। হ্যাঁ, আমার অনেক প্রশ্ন আছে সুমিতাবু, তুমি বোধহয় প্রশ্নগুলো দেখতে পাচ্ছ না। সোমা আমার মনে হয়। একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমি হ্যাঁ, হারিয়ে ফেললাম। বাবলি মুখার্জি, বাবলি, ও একটা হ্যাঁ, প্রশ্ন কি? হ্যাঁ, হ্যাঁ, ও যে প্রশ্নটা করেছে, সত্যপ্রিয়দা আপনি হ্যাঁ, শুনুন। সুমিতাবু ওটা দেখতে হ্যাঁ বলো, পাচ্ছে না, আমি বলছি সুমিতাবুর হয়ে। হ্যাঁ বলো। সুমিতাবুর হয়ে ইনফ্যাক্ট আমি কয়েকটা প্রশ্নই আপনার কাছে রাখছি, কিন্তু তার সাথে এটাও আপনাকে হ্যাঁ, আমি অনুরোধ একসঙ্গে করছি যে অনেকগুলো দিলে যেহেতু গুলিয়ে যাবে আমাদের। যে। হ্যাঁ, না, না, আচ্ছা, আমি আমি একটা একটা প্রশ্নের করেই উত্তর বলছি। সংক্ষিপ্ত করছি। কবিতায় হ্যাঁ, কি হ্যাঁ, আপনাকে আপনাকে উত্তরটা সংক্ষিপ্ত করে বলতে হবে, তা নইলে ওকে ঠিক সময় আছে, আমি কুলোবে না। সংক্ষিপ্ত করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ঠিক সময় আছে, কুলোবে কবিতায় না কি তাহলে। হ্যাঁ, ওকে আমি কবিতায় কি সংক্ষিপ্ত হ্যাঁ, করেই বলবো। হ্যাঁ। কবিতায় প্রথম কি ব্যক্তি মানুষকে অন্বেষণ করা উচিত? এটা মুখার্জি, বাবলি, সোমা। কবিতায় কি কি বলছে? কবিতায় কি ব্যক্তি মানুষকে অন্বেষণ করা উচিত? ব্যক্তি মানুষকে অন্বেষণ করা উচিত বলতে ও খুব কঠিন করে প্রশ্নটা করেছে, মানে আরো সোজা করে বললে ভালো। তো ও যেটা বলতে চাইছে যে কবিতার মধ্যে কবিকে খুঁজবো কিনা। প্রশ্ন আমি খুঁজি না খুঁজি এটা বড় কথা নয়, কবিতার মধ্যে কবি থাকবেই। আমি খুঁজি না খুঁজি এটা খুব বড় কথা নয়। টি.এস. এলিয়ট কবিতায় ডিপার্সোনালাইজেশন থিওরি চালু করেছেন, কবিতার সঙ্গে কবির আত্মিক যোগাযোগ কেটে যাবেন, এবং তার পৃথিবী বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডেও টি.এস. এলিয়টের ব্যক্তিগত বন্ধা ফসলহীন সন্তানহীন জীবনের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য হিসেবে ওয়েস্টল্যান্ড স্বীকৃত। কাজেই আমি সংক্ষিপ্ত উত্তর, আমি বাবলিকের সঙ্গে দেখা হলে ও এই প্রশ্নটা আমাকে আগেও করেছে, আমি ভালো করে ওর সঙ্গে আলোচনা করব। আমার মনে হয় বাবলিকে আমি ইঙ্গিত দিতে পেরেছি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন সুমিতাবু দেখতে পাচ্ছ? বলবো। হ্যাঁ, বলো বলো। পরবর্তী প্রশ্ন আহ, আমাদের এই প্রিয় বন্ধু সৌভিকের। বৃষ্টি ভেজা পার্ক সার্কাসে রমা কি আজও দাঁড়িয়ে আছে? মানে ও প্রশ্ন করতে সৌভিক তো অনেক থাকতে পারে, সৌভিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছে আমি বুঝেছি। সৌভিক রমা বন্দ্যোপাধ্যায়। চিরকাল রমা চিরকাল দাঁড়িয়ে থাকলো সৌভিক, এবং আমার খুব দুঃখ, কিন্তু আজ আমার বড় আনন্দ। পৃথিবীতে সব পাওয়া পেয়ে গেলে না, সব চাওয়া জীবনের আনন্দ থাকে না। রমা আজও পার্ক সার্কাসে ভিড়ছে, আমার ছোট ঘরে ঢোকেনি সৌভিক। আমি কলকাতায় 50 টাকা ভাড়ার একটা ঘরে থেকে ওই কবিতাটা লিখেছিলাম। 50 টাকা আমার যুগেও বা কত ভালো ঘর হতে পারে, 50 টাকার একটা বস্তি ঘরে আমি থাকতাম তখন। হ্যাঁ, তখন আমি সেই বস্তি ঘরে, তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডটা বলেছি, ঢুকতে পারিনি বৃষ্টির জন্য। রমা কবিতা, রমা তো আমার ছোট ঘরে ঢোকেনি। এই রমা আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমার সারা জীবন রমার জন্য প্রতীক্ষা, রমার সৌন্দর্যের প্রতি সারা জীবন আমি তাকিয়ে আছি। রমা ঢোকেনি, এটাই বোধহয় ভালো করেছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, পরের প্রশ্ন সুমিতাবু কি দেখতে পাচ্ছ? আমি বলবো। যে কবিতা মানুষের কথা বলে না বা সমাজের কথা বলে না, তাকে কতটা কবিতা বলা যায়, বা সেরকম কবিতার প্রয়োজন কতটা? অরুণ কুমার এই সরকার। প্রশ্নটা কে প্রশ্নটা কে করেছেন? অরুণ এই যে কুমার কবিতা সরকার। মানুষের হ্যাঁ, অরুণ কুমার সরকার।
অরুণ কুমার সরকার একজন খুব বিখ্যাত অরুণ কুমার, যৌবন যায় না যে সেই ব্যাকুল বিকেলে বাজে, খুব বিখ্যাত। যাই হোক, আমি বলছি আহ আমার সঙ্গে একটু উনি বসলেন, আমি পরিষ্কার মানে খুশি হতাম। সেটা হচ্ছে, উনি কি আমাকে একটা কবিতা দেখাতে পারবেন কারোর লেখা যেখানে মানুষের কথা নেই, জীবনের কথা নেই, সমাজের কথা নেই? এরকম কবিতা একটাও উনি কারোর লেখা দেখাতে পারবেন না। র্যাবো থেকে শুরু করুন, ব্রেক তো বাদ দিন, ব্রেক তো সমাজের কথা মানে ঘোষণা করে বলেছেন। রবীন্দ্রনাথই বলুন, সমাজ, জীবন, হ্যাঁ, পৃথিবী ছাড়া কবিতা হয় না। লোকে বলে যে সমাজ, আচ্ছা, প্রেমের কবিতা সামাজিক কবিতা নয়? কোনো কবিতা আছে যেটা সমাজ সংক্রান্ত নয়? আমি যদি একটা জুতো নিয়ে কবিতা লিখি, তো জুতো কি সামাজিক একটা উপাদান নয়? আমি যদি বিড়াল নিয়ে কবিতা লিখেছেন জীবনানন্দ দাস, বিড়াল কি আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় সদস্য হয়ে যায় না? আমার মতে এই প্রশ্নটা নিয়ে খুব বাড়াবাড়ি করেন বামপন্থী লেখকরা, দেখেছি বেশি বাড়াবাড়ি করেন, কারণ তারা বামপন্থী শুধু না, রাজনৈতিক লোকদের একটা মুশকিল কি, রাজনীতির বাইরে না কিছু যে মানে চিন্তা ভাবনা করা যায়, এটা অনেক সময় অনেকে ভাবতে পারেন না। এটা আমি দেখেছি রাজনৈতিক লোকরা এইসব প্রশ্নগুলো বেশি করেন। এমন কবিতা একটাও হতে পারে না যেটা সমাজ নিয়ে লেখা নয়, মানুষ নিয়ে লেখা নয়, সামাজিক কোনো প্রেক্ষিত যেখানে নেই। খুব ভালো। আর একটা প্রশ্ন, আমি জানি না সুমিতাভু দেখতে পাচ্ছি কিনা, সুমিতাভুকে আমি ধরিয়ে দিচ্ছি। আমাদের আর এক কবি প্রশ্ন করেছেন, কবি মন্দিরা ঘোষ। সেটা হচ্ছে, হুম। এখনকার কবিতার বহু রৈখিকতা, হুম। এখনকার কবিতার বহু রৈখিকতা, মাল্টি হ্যাঁ। লেয়ারিং, হ্যাঁ, এটা নিয়ে আপনার কি মতামত? রৈখিকতার ব্যাপারটা কি, এটা না মধ্যযুগের পরেই বহু রৈখিকতা, যেটাকে মানে প্র্যাকটিক্যালি মাল্টি ডাইমেনশন, ও বহু মাত্রিকতা, বহু রৈখিকতা, বহু কৌণিকতা, প্রকৃতপক্ষে একই দিকে ইঙ্গিত করে। আমি মন্দিরা তো প্রশ্নটা করেছে আমার মনে হয়, নামটা ভুল বলছি না? হ্যাঁ, মন্দিরাকে হ্যাঁ, আমি বলছি, মন্দিরা। মন্দিরাকে আমি হুম, একটা হুম। কথা বলছি যে আপনি ভেবে দেখুন যে আমাদের না বহু রৈখিকতা আধুনিকতার একটা লক্ষণ। যেমন মধ্যযুগ অব্দি আমাদের, বা আমি কিন্তু এটা বিশ্ব সাহিত্যের পরিপ্রেক্ষিতে কথা বলতে পারবো না, কারণ আমি বিশ্ব সাহিত্য পড়ি না, বলবো না, কিন্তু ওটা দেশে না জন্মালে না কোনো দেশ সম্পর্কে কথা বলার অধিকার হয় না। আমি আমি ভারতীয় কবিতা এবং বাংলা কবিতার পরিপ্রেক্ষিতে বলছি, মধ্যযুগ অব্দি বাংলা কবিতা একবারে বহু রৈখিকতার প্রশ্নই নেই, কারণ এটা ডমিনেশন চলেছে। সেটা হচ্ছে দেব নির্ভরতা, অর্থাৎ দেবতা কেন্দ্রিক কবিতা না লিখলে ওটা পাঠ্য করা হবে না। মুসলমান কবি সৈয়দ আলাওল, দৌলত কাজী সৈয়দ আলাওল একমাত্র মধ্যযুগে মানবী ভিত্তিক কবিতা লিখেছেন, তাই জন্য তাদেরকে আমরা বিশেষ কিন্তু খাতির করি, বিশেষ গুরুত্ব দিই। কিন্তু সব কবিতা, রাধাকৃষ্ণ থেকে শুরু করে মানে রামপ্রসাদ থেকে শুরু করে মধ্যযুগের কবিতার উপরে একটা অদ্ভুত অনুশাসন ছিল যে দেবনির্ভর কবিতা বাদে কিছু লিখলে তা কবিতা নয়। কিন্তু ঈশ্বরগুপ্ত থেকে এর এর মানে ইঙ্গিত আসতে শুরু করে। ঈশ্বরগুপ্ত সম্পর্কে আমার অনেক ধারণা আছে, আমি পরে কখনো এটা নিয়ে কিছু কাজ করব। ঈশ্বরগুপ্ত থেকে এই ধারণা আসতে শুরু করে যে কবিতার স্বাধীনতা এসে গেল, অর্থাৎ বহু রৈখিকতার চর্চা সুযোগটা আধুনিক যুগ এনে দিল। আধুনিক যুগ কিন্তু দেবতা নির্ভর কবিতা অপছন্দ করেন। রবীন্দ্রনাথ তো আধ্যাত্মিক কবি, স্পিরিচুয়াল পোয়েট বলা আছে। অর্থাৎ আধুনিক যুগে আমি দেবতা নিয়ে লিখলে লিখতেও পারি, নাও পারি। আমি রাধা নিয়েও লিখতে পারি, আবার পাড়ার একটি মেয়ে মনিকাকে নিয়েও কবিতা লিখতে পারি, সেটা কবিতা বলা হবে। অর্থাৎ বহু রৌখিকতার চর্চা কিন্তু কবিকে করতেই হয়, কবি করে চলেন। এই অন্বেষণই তো কবির অন্বেষণ। ভালো। সুমিতাভু বলো কি? এবার তুমি আবার একটা সত্যদার কবিতা পড়ে শোনাও। সত্যদার কবিতা? হ্যাঁ, আমার মনে হয় আচ্ছা, সত্যদার ওই কবিতার পাশাপাশি তোমার কবিতাও পড়া উচিত, পড়বো আমি। আমিও বলছি, ওই- আচ্ছা অভিজিৎ, আমি কি তোমায় চাপে ফেলে দিয়েছি মুহূর্ত কবিতাটা বলতে গিয়ে? কারণ তুমি রেডি না থাকলে কি খারাপ পড়ে ফেলবে হঠাৎ? না, 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 সেরকম কোনো ব্যাপার নয়, আমি পড়ে দিচ্ছি, তাহলে সেটা তুমি কোনো অসুবিধা মুহূর্তটা নেই। পড়ো ওটা। আচ্ছা, আচ্ছা, আমি আবার একটা অনুরোধ করি সত্যদার, ওই তোমার ওই বাবাকে পুড়িয়ে ফিরে বইতেই আছে হুম। পচা শামুকে বলে একটা কবিতা, ওইটা যদি পড়ে শোনাও খুব ভালো। আমার মনে পচা, হয় সত্যপ্রিয়দা একজন বলেওছে এখানে, সত্যপ্রিয়দা নিজের কণ্ঠে কবিতা শুনতে চাইছে কেউ কেউ।
কোনো ঠিক শ্রোতা আছে, দর্শক। আমি শোনাবো, তাহলে তা যদি বলে থাকে আপনি আমি শোনাবো। হ্যাঁ, শুভাশিস আমি বিশ্বাস যদি সে বলে থাকে আমি জানাচ্ছে যে শোনাবো, কারণ যে মানুষরা এই মূল্যবান সময় খরচা করে আমাদের অনুষ্ঠান শুনছে তাদের অনুরোধ আমি রাখবোই, তারা বললে আমি হ্যাঁ, শোনাবো। তো আপনি সেটা পড়ে নেবেন। আচ্ছা দেখি তো একটা কবিতা মন থেকে বলতে পারি কিনা। গহীন বনে লুকিয়ে আছে দিঘি, দিঘির তলায় রহস্যময় শামুক, খোলের ভেতর মন পোড়া এক মেয়ে, বৃষ্টি যদি নামবে তবে নামুক, অরূপ খোলে পিচ টানুনি লতা, উঠছে জেগে নড়ছে দুলে জলে, কাঁদছে লতায় মন পোড়া সেই মেয়ে, রহস্যময় কথাই শুধু বলে। হ্যাঁ, বাহ! মূল কবিতাতে আপনি অনেক কিছু এটা অন্যরকম যদিও আছে এক লাইন কিছু বানিয়ে কিছু। বলে দিলাম, অভিজিৎ একটা লাইন এখানে ওরকম ছিল না, বানিয়ে বললাম। হ্যাঁ, আমি জানি, বুঝতে একটা লাইন পেরেছি। নতুন হয়ে গেল, তবে চলেছে। ভালো, একটা লাইন ভালোই রহস্যময় হয়েছে, খেলাই শুধু চলে, লাইনটা ছিল খুব লাস্টে ভালো হয়েছে, রহস্যময় খেলাই শুধু চলে, কিন্তু হঠাৎ খুব ফ্লো এর ভালো, মধ্যে বানিয়ে চলে এলো, বানিয়ে বলে দিলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাতে কোনো মানে কবিতার রসভঙ্গ হয়নি, ঠিকই আছে। আচ্ছা, আমি এবারে সত্যপ্রিয়দা রিকোয়েস্ট করছিলেন সুমিতাভর একটা কবিতা পড়তে, এবং সুমিতাভর মুহূর্ত কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। তুমি পড়ে না 8 মিনিট হলেও কবিতাটা সম্পর্কে আমার মূল্যায়ন ঠিক কিনা একটু বলো তো। আচ্ছা, ঠিক আছে। মুহূর্ত। ওইসব ধাতুর মনোলগে কোনো মেসেজ থাকে না, মিশে থাকে জল, রং, আলো। এই যে ইজি চেয়ারটা দুলছে, সেটা কি হাওয়ায়, নাকি তুমি এসে বসেছো আমি দেখতে পাচ্ছি না? একটা পাখি একটানা ডাকছে, টি 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 টি। মনে পড়লো কে যেন বলেছিল পাখিদের জোর চট করে ভাঙে না, ওরা জোড়া জোড়াই থাকে। মুহূর্তের জীবন, এই কথা নাকি পাখিরাও জানে। বাহ, অসম্ভব সুন্দর কবিতা, অসম্ভব সুন্দর। সুমিতাবু, তোমাকে প্রণাম। সত্যদাকে আমি সত্যদার যে চলো এবারে ঠিক এই আছে। কবিতাটা আমার, এই কবিতাটা আমার বন্ধুরা, অভিজিৎ, এই মুহূর্ত হুম, কবিতাটা না আমার বন্ধুরা যে কতবার আমাকে বলেছে যে তুমি এই কবি, মানে তুমি যাই বলো, এই কবিতাটা তুমি যা সিলেক্ট করেছো খুব ভালো। হুম, হুম। সত্যি খুব ভালো, ওয়ান হুম, অফ হিজ বেস্ট। হ্যাঁ। সুমিতাবু, বলছি সুমিতাবু কথা বলো। হুম। আর কোনো প্রশ্ন এসছে সত্যদার জন্য? আহ, আমি দেখছি, দাঁড়া এক সেকেন্ড। অসীম শীল বলছেন, পাঠকের থেকে কবির সংখ্যা বেশি, এ কথা প্রায়ই শুনি, আপনার মতামত জানতে চাই। আমি অসীমের সঙ্গে একমত যে পাঠকের চেয়ে কবির সংখ্যা বেশি। এর মধ্যে অসীমের না একটা দুঃখ লুকিয়ে আছে, আমারও আছে, কিন্তু আমি যেহেতু নিজেও কবিতা লিখি, আমি যদি এটাকে খুব জঙ্গি ভাবে বলি তাহলে না, যারা কবিতা লিখতে চাইছে তারা তো কবিতা কাব্য প্রয়াসী, এতে কোনো সন্দেহ নেই, তারা কবিতা লিখতে চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি খুব জঙ্গি ভাবে এই কথাটা বলি, আমি নিজেও কবিতা লিখি, এটা কিরকম, এই আঘাতটা না আমার সৌজন্যে লাগে, আমার সৌজন্যে শুধু না, আমার 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 ভালোবাসায়ও লাগে। আমি এইভাবে আঘাত দিতে কাউকে পারি না, কিন্তু আমি যখন সুযোগ পাই এই সমস্ত কবিদের সঙ্গে মেলামেশা করবার, যে যারা এই যে পাঠক, যারা পাঠক নয় কিন্তু কবিতা লিখছে অথচ সিরিয়াস, বা তাদের ভেতরে একটা এমন কোনো মানবিক গুণ আছে, বা আমাকে তারা এত ভালোবেসেছে যে আমার দুটো কথা বলার অধিকার তৈরি করে দিয়েছে, তাদের আমি বোঝাবার চেষ্টা করি যে যেমন বেঁচে থাকতে গেলে খেতে হয়, না খেলে তো পুষ্টি হয় না, ভালো ভালো খাবার খেতে হয়, সেরকম কবিতা যারা লিখতে চায়, মানে যারা কবিতা পড়ে না অথচ কবি যাদের উনি বলছেন,
তাদের অবশ্যই কবিতা পড়তে হবে, তাহলে কিন্তু তাদের কবিতা দাঁড়াবে না, এই চর্চাটা না খসে যাবে জানো, মানে তারা দেখবে যে একটা সময় তারা কিছুদিন ধরো আরেকটু বয়স বাড়লে বুঝবে এটা একটা অপচয় করছে, কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, কেউ পড়ছে না, ওরা আস্তে আস্তে নিরুৎসাহিত কবিতা লেখা বন্ধ করে দেবে। তাই জন্য আমার কাছে যারা আসে তাদের আমি ইনজেকশন দিই, মানে আমি তাদের ভালো ভালো কবিতা শোনাই, ভালো ভালো কবির সন্ধান দিই, এবং আমি দেখেছি আমি এরকম ভাবে কিন্তু আমি অনেককে ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করতে পেরেছি। আমি আমারটা বললাম আমি বাহ। পারবো না, ও যেরকম হার্শলি বললো না, আমি এটা বলতে পারি না, আমি কবিতা লিখি, আমার কোনো বড় জায়গায় কবিতা ছাপা হয় না, আমার কোনো বড় জায়গায় স্বীকৃতি নেই, আমার তো এই সমস্ত কবিরাই আমায় বাঁচিয়ে রেখেছে, যারা কবিতা পড়ুক না পড়ুক অন্তত আমারটা পড়ে। একদম একদম। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি সুমিতাবু তোমার পারমিশন নিয়ে রাখছি সত্যপ্রিয়তার কাছে। হ্যাঁ আহ, সেটা হচ্ছে, এটা বোধহয় শুভদীপ সেন শর্মাই রেখেছে। আহ, হ্যাঁ প্রভাবিত কবিতা বা আরোপিত কবিতা বলে কিছু হয়? সমস্ত কবিতা প্রভাবিত, আরোপিত কবিতা আর একটা জিনিস, প্রভাব জিনিসটা কিছু খুব নিন্দনীয় ব্যাপার নয়। আরোপিত কবিতা জিনিস যেটা, অর্থাৎ একটা কবিতা কবিতা হয়ে উঠলো না, একটা মানে তার উপরে কাব্যত্ব আরোপ করা হলো, এটা কিন্তু যারা পাঠক তারা দেখলে বুঝতে পারে এটা আরোপিত ব্যাপার। যেমন কথার ক্ষেত্রেও তো হয়, মানুষ আরোপিত কথা বলে না, কারোর কথা লোকের তন্ত্রিতে গিয়ে বাজে, কারোর কথা বাজছে না মানে তার কথাটা আরোপিত, তার কবি তো কথাই বলেন, তিনি আরেকটা ভঙ্গিতে কথা বলেন। আরোপিত কবিতা আমি বোঝাতে পেরেছি, সংক্ষেপে উত্তর দেব। আর প্রভাবিত কবিতা, আমি পাবলো নেরুদাপন্থী, পাবলো নেরুদা বলেছেন প্রভাব এমন একটা জিনিস, প্রভাবিত ছাড়া তো কিছু হয় না। আমি পচা পাতা ঘাস থেকে উঠে এসেছি, আমি কেউ উদ্ভূত মানে স্বয়ম্ভু নয়, আমরা কেউ স্বয়ম্ভু নই। এমনকি এই যে সুমিতার সঙ্গে যে আমি মিশি, তোমাদের সঙ্গে মিশছি, আরো বিভিন্ন জুনিয়র কবিদের থেকে সঙ্গে মিশছি, আমি তাদের দ্বারা প্রভাবিত হচ্ছি। কিন্তু প্রভাবিত কবিতা জিনিসটা আমার কাছে খুব নিন্দনীয় ব্যাপার নয়, আমি এটা খুব আরো সুন্দর। বুঝি, কিন্তু এই সংক্ষিপ্ত ভাবে আমি বলছি না, মানে আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সুমিতাবু বলো। মুক্তদা, হুম। বলছি পোস্ট কৃত্তিবাস, কৃত্তিবাসের পরবর্তী যে কবি, হ্যাঁ হ্যাঁ সেই কবি সম্পর্ক মানে সেই কবিদের সম্পর্কে মানে সুনীল হ্যাঁ শক্তির পরবর্তী যারা, আপনার কি হ্যাঁ। মূল্যায়ন? এখন এটা বলতে গেলে কি নাম উল্লেখ করে বললে তো আবার অনেক রকম মানে গোলমাল হয়ে যায়। আমি আমি একটা কথা বলবো, তো বলে দেয়াই ভালো, আমার আর ভয় পেয়ে কি হবে। আমি একটা কথা বলবো কি, হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুলের পরে না আমরা কোনো টাওয়ারিং পার্সোনালিটি ওয়ালা কবি পাইনি। সেটা কোথায় প্রমাণ হয়ে যায় জানো, যে যখনই কবিরা তাদের দশকে ভাগ করতে শুরু করে দিয়েছে না, মানে ওরা বড় কবি, খুব বড় কবি, কিন্তু হলে কি হবে, তারা নিজেরা একটা হীনমন্যতা বোধে ভুগেছে। তারা বুঝতে পারছে রবীন্দ্রনাথ, কখনো তো দশক শব্দটা তো রবীন্দ্রনাথ যুগে তৈরি হয়নি। এরা বুঝতে পারছে বাবা দশকে না বাঁধলে মানে আমি একটা জায়গায় কোনো নিজের কলকেই পাবো না, আমি হারিয়ে যাব, তলিয়ে যাব। এখান থেকে এটা কিন্তু একটা হীনমন্যতা বোধ থেকে এই দশক চেতনাটা এসছে, এটা আমার ধারণা। এবার পরবর্তীকালে কৃত্তিবাস পরবর্তী কবিদের সম্পর্কে আমার ধারণা যে ক্রমশ যেরকম বাণিজ্যকে দাঁড় করানো, একটা ধরো একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেটাকে বিজ্ঞাপন দিয়ে দাঁড় করালে চলবে। হ্যাঁ, যেমন গোয়েবেলের থিওরি ছিল না, একটা একটা জিনিসকে বারবার আমি যদি মিথ্যেকেও সত্যি বলে বলি সেটা দাঁড়িয়ে যাবে। এইবারে কবিতার ক্ষেত্রে এরকম গোয়েবেলের ব্যাপারটা আমি বলছি না, কবিরা যারা কবিতা লেখেন তারা নিশ্চয়ই খুবই ভালো লিখেছেন, তাহলে একটা জায়গায় বা এলেন কি করে। আমি জিনিসটা বোঝানোর জন্য গোয়েবেলের কথা বললাম। পরবর্তীকালের কবিরা বুঝে গেছে জীবন একটা, মানুষ তো 100 বছরও বাঁচে না। আর আমার বাবা 93 বছর বয়সে মারা গেলেন, বাবার শেষ 3 বছর তো বাবা কিছু করেছেনই দেখিনি, কাজেই মানুষ অ্যাক্টিভলি আর কতদিন বাঁচে, আমাকে এর মধ্যেই করে নিতে হবে। তার জন্যে তারা কবিতা লেখার চেয়েও কবিতাটাকে দাঁড় করানো, একটা কবির নামকে দাঁড় করানো, ছলা কলা এগুলো দিয়ে একটা তেরে ফুঁড়ে যে যা উঠতে পারলো উঠলো, এটা খারাপ নয়, এটা আবার বলছি এটা অস্তিত্ব রক্ষার লড়াই। তারা তো কাউকে মারতে যায়নি, হ্যাঁ, তারা এটা করেছে। তার ফলে কি হয়েছে, কৃত্তিবাস গোষ্ঠীর পরে যে সমস্ত কবিদের নিয়ে আমরা খুব নাচানাচি করেছি, তাদের আমি দেখেছি খুব বড় মাপের কবিতার জন্য এমনকি সামাজিক পরিপ্রেক্ষিত কোনো কাজকর্ম আমি খুব দেখিনি। হ্যাঁ, সুভাষ মুখোপাধ্যায় যদি বলি,
সামাজিক একটা দিক ছিল, সুকান্ত ভট্টাচার্যের একটা সামাজিক দিক ছিল, কবিতা কি না, কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, এদের যেরকম একটা সামাজিক ইম্প্যাক্ট ছিল কবিতার, তুই লক্ষ্য করে দেখবে যে সেরকম সামাজিক ইম্প্যাক্ট পরবর্তীকালে কোনো কবি তেমন ভাবে তৈরি করতে পারেননি। এবং আমি এটা লিমিটেশনই মনে করি। কবিতা আমি পড়ি, আর আমি যদি কিছু না বুঝি তাহলে তো আরো লোকরা আরো কিছু বোঝে না। হ্যাঁ, আমি দেখেছি যে কবিতা সেরকম ভাবে দাঁড় হচ্ছে না পরবর্তীকালে। না। এবং কবিতার জন্যও তারা খুব একটা কোনো স্যাক্রিফাইস করেন, তারা কোনো একটা ভাবে একটা পদ্ধতি নিয়েছেন, যে পদ্ধতিতে তারা বেঁচে থাকাকালীন তাদের একটা অস্তিত্বর বেশ ভালো আলোকিত একটা অস্তিত্বে তারা থাকতে পারবেন। এটাও ভালো, খারাপ কি? আচ্ছা, একদম অন্য একটা প্রশ্নটার খুব একটা মানেও নেই, সেটা হচ্ছে হ্যাঁ আপনার কবিতায় দেখেছি যে কবিতার লাইন সাজানোয় আপনি নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন। কখনো একটা হ্যাঁ একটা করি, করে শব্দ, কখনো একটা রাইট 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 রাইট, করি করি। মানে আছে বই, কেন প্রশ্নের মানে নেই? তুমি বলো কি বলতে চাও, আমি বলতে পারবো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এইটা কি মানে কবিতার তো বক্তব্য একটা আছে, বাট এই জিনিসটা দিয়ে কবিতার কি মানে আর কি হ্যাঁ, অলংকার? তুমি কি জানতে চাও আমি বলছি। হ্যাঁ, এই 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 জিনিসটা আমি আমি কোথা থেকে অ্যাডপ্ট করা যদি বলো, বা আমি কোথা থেকে প্রভাবিত হয়েছি যদি বলো, তাহলে আমি বলবো আমি প্রথমে প্রভাবিত হয়েছিলাম শ্রুতি আন্দোলনের কবিদের দ্বারা। এটা এই যে এই টেকনিকটায় হুম, পরবর্তীকালে আমি দেখেছি শ্রুতি আন্দোলনের কবিরা কিন্তু এটা নতুন কিছু করেননি। মানে আমি যখন ফরাসি ভাষা চর্চা সামান্য করেছি, আমি আমি অনেকটা পড়ে তারপরে শেষ পরীক্ষাটা আমি আর দিয়ে উঠতে পারিনি সময়ের অভাবে। আমি অনেকটা পড়াশোনা করেছিলাম। তা ফরাসি কবিতা গিওম অ্যাপোলিনিয়ার, হ্যাঁ, বা এমনকি জ্যাক প্রেভেরো, হ্যাঁ, তাদের কবিতার ক্ষেত্রে তারা এই কায়দাটা করেছেন। এবারে এই কায়দাটা কি ফালতু না, আমার মনে হয় তুমি এটাও জানতে চাইছো। হ্যাঁ, আমি তোমাকে হ্যাঁ, বলছি, এতে কি হয় জানো, একটা কবিতা ধরো আমার খিদে পেয়েছে, এই কথাটাই আমি বলবো, আমার খিদে পেয়েছে। ধরো এই কবিতাটা, এটা যদি একটা টানা লাইনে বলি, যুগ যুগ ধরে লোকে এটা টানা লাইনে দেখতে অভ্যস্ত, ফলে কি হবে, ও ব্রেন অ্যাপ্লাই করবে না। আমি যদি আমার বিশেষ কোনো মেসেজের জায়গাটাকে ব্রেক করে দিয়ে তার অভ্যস্ত তাকে আঘাত করি, তাহলে আমি যদি ওই জায়গায় কোনো একটা বিশেষ মানে বার্তা দিতে চাই, সেটা কিন্তু মগজে গিয়ে ঢোকে। এবং এটা আমি দেখেছি যে আমি সাকসেসফুল, এবং শ্রুতি আন্দোলনের কবিরাও সাকসেসফুল। যেমন ধরো, আমি যখন বলছি এই ঘর এই দোর কার, আমার নয়, কার জন্যে এত বেঁচে থাকা, সে আমার নয়, কার টানে কাঁদছে শেকড়, সে আমার নয়, আমার যন্ত্রণা আছে শুধু। এ কিছু নেই কবিতার মধ্যে, কিছু মেসেজ নেই। হ্যাঁ, কিন্তু একটা যন্ত্রণার দিক কিন্তু আমি আনতে পেরেছি। এইটাকে আমি কিরকম লিখেছি, এই তারপরে ঘর, এই দোর, মানে এক একটা করে শব্দে এক একটা লাইন করেছি। তার ফলে কি হচ্ছে, যখন কবিতার একটা বিশেষ জায়গায় আমি মানে আঘাত করতে চাচ্ছি, আমি ওর অভ্যস্ত চোখ, কবিতা পড়ার অভ্যেসকে যে ভেঙে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, তার সঙ্গে মগজের এবং তার হৃদয়ের একটা ব্যাপার কিন্তু ঘটছে। সব জায়গায় আমার সফল হয় কিনা সুমিতাভ তোমরা বলবে, আমি জানি না, কিন্তু আমি কিভাবে করেছি এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমার মনে হয় সুমিতাভ, তোমার আহ, তুমি যখন এই প্রশ্নটাই সত্যপ্রিয়তার কাছে রাখলে, এই ধরনের একটা কবিতা সুমিতাভ যদি সত্যপ্রিয়দা পড়ে শোনান, যেমন আমার সামনে রয়েছে অবসাদ, বা যেরকম আপনি যেটা আপনার আপনার কাছাকাছি অবসাদ পান না, সেটা দেখি যদি আমি আমার এই ধর এই যে কবিতাটা বললাম, এটা কিন্তু এই টেকনিকে লেখা, দেখি তো, আমি দেখি। আমি একটা মানে কবিতা আমার একটা মনে নদী। আছে, মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, একটা নদী, ওটা ভালো কবিতা, ওটা আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, একটা ওটা আমি নদীটাও বিভিন্ন ভাবে ভেঙে, পড়তে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমার মনে নেই। আমি আজকে মানে মুখে যা আছে, ভুল ভুল বলবো না, কিন্তু স্মৃতি থেকে যা আছে নেই। বলবো, আমি উঠবো না। আমি তোমাকে একটা ওই লাইনে, মানে যে লাইনে ও প্রশ্ন করেছে, একটা খুব ভালো কবিতা আছে, কবিতার নাম বর। আমার আচ্ছা, মনে হয় কবিতাটা বলুন আমি গোটাটা বলতে পারবো, যে নাও পারি আমি বোঝাতে পারবো প্রশ্নের উত্তরটা। বর মানে বলুন। ব্রাইড গ্রুম ধরে নাও, ঠিক আছে? এটাই বাইবেলের হুম। প্রভাব আছে। বাইবেলে একটা কথা রয়েছে যে ব্রাইড গ্রুম উইল কাম, বর আসবে। আমি কিন্তু ইংরেজি মিংরেজি ভুল হলে ক্ষমা করে দেবে, আমি ইংরেজ নই, আমি বাইবেলটাকে আমার মতো করেই বলছি। বলছে ব্রাইড গ্রুম উইল কাম, হোয়েন হি উইল কাম নোবডি নোজ, হি মে কাম at midnight, at 12 o'clock,
at 8 o'clock, nobody knows when bridegroom will come. When he will come, he will knock at your door. He will knock only once. If you are ready, he will enter. And if you are not ready, he will shift to next door. He will knock once. And then if you are ready, he will enter. এইটা হচ্ছে বাইবেলে আছে। আমি এখান থেকে দেখো কবিতাটা লিখেছি। বর করলার, করলার কিন্তু একটা লাইন, জলে একটা লাইন, করলার জলে চাঁদ ঘুম ঘুম, এই যে প্রত্যেকটা শব্দ একটা লাইন, লম্বা কবিতা একটা। করলার জলে চাঁদ ঘুম ঘুম, তবু কেন জেগে বসে আছি, যদি বর আসে এসে ফিরে যায়, হাতে তার শীতল আগুন। কবিতাটা আমার মনে হয় খুব খারাপ লিখিনি। হ্যাঁ, এইটা দেখো, এটা কিন্তু আমি ওই একটা লাইন করেছি, খালি রাত 9টা 2:10 ওটা খালি টানা লাইন। আমি এরকম কবিতা আমার অনেক আছে, এবং বোধহয় আমার মৃত্যুর টেলিফোন বইয়ে এই ধরনের কবিতা আমার বেশি আছে। আমি না পরেশ মণ্ডলের কবিতার খুব ভক্ত। পরেশ মণ্ডলের থেকে আমি এই কায়দা, পরেশ মণ্ডল মানমন্দির বইটা আমি আমার অনেক ছাত্রদের না জেরক্স করে দিয়েছি। বইটা পাওয়া যায় না, আমি নিজে সাপ্লাই দিচ্ছি, নিজে জেরক্স করে আমার যারা কবিতা লেখে আমার ছাত্ররা আমি দিয়েছি। ওরা, কারণ ওরা আমার এই কবিতাটা আমার মৃত্যুর টেলিফোনে পড়ে আমার কাছে ঘিরে ধরেছিল অনার্স টিচার, স্যার এগুলো কি কবিতা, স্যার এগুলো কি লিখেছেন স্যার অমুক তমুক। তখন আমি বলেছিলাম যে দেখো, আমি লিখেছি বলে নয়, কবিতা তো বটেই, তোমাকে আমার চেয়েও বড় কবির আমি দিচ্ছি, তোমরা বই পড়ো। ওরা পড়ে পরেশ মণ্ডলের লেখা এত মুগ্ধ, তখন ওরা আমার এই টেকনিকটা ওদের ভালো লেগেছে, ওরা অনেকেও এই টেকনিকে লেখে আমি দেখেছি পরবর্তীকালে। আমার জীবনে সুমিতা, একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, আমার জীবনে এরকম দুবার ঘটনা ঘটেছে। যেটা পরেশ মণ্ডলকে নিয়ে অনেক আগে, আমার সেই ছাত্ররা এখন ভালো লিখছে, একবার হঠাৎ আমাকে ঘিরে ধরলো যে স্যার এই কি কবি, স্যার বিনয় মজুমদার নাম বললেন, স্যার এই নামে কি কোনো কবি আছে? আমি বলো কি, তো নামই কবি, বলে স্যার বিনয় মজুমদার এরকম কবি। আমরা শোনো, ফিরে এসো চাকাতার বিখ্যাত বই, মানে আমি বিনয় মজুমদারের কবিতার লাইন ক্লাসে বলেছি, যে বালকের ঘুমের ভিতর প্রস্রাব করার মতো অস্থানে বেদনা ঝরে যাবে, হয়তো বললাম। কিংবা বললাম, হে আলেখ্য, অপচয় চিরকাল পৃথিবীতে আছে, এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভূত জল, এর কতটুকু আর ফসলের দেহে আসে বলো, ফসলের ঋতুতেও অধিকাংশ শুষে নেয় মাটি। এসব ক্লাসে বলেছি। বলেছি বিনয় মজুমদার, স্যার বিনয় মজুমদার কোনো কই। তার পরবর্তীকালে বিনয় মজুমদারের বই তখন পাওয়া যেত না, কিন্তু আমার কাছে তো ছিল, আমি তাদের জেরক্স করে করে দিয়েছি, তারা কিন্তু মুগ্ধ হয়েছে। আমি বোঝাতে পারলাম। যেমন আমি যখন ছন্দ পড়াই, অভিজিৎ, সুমিতাবু বলছে, আমি কিন্তু তোমাদের লেখা নিয়েও বোর্ডে স্ক্যান করে দেখাই, কারণ তোমাদের অনেক লেখা আছে নির্ভুল 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 লেখা। আমার তো রবীন্দ্রনাথ নিয়ে সব বোঝানো যায়, রবীন্দ্রনাথ নিয়ে বোঝানো যায় না এমন জিনিস, কিন্তু রবীন্দ্রনাথ তো আমি আনি, কিন্তু রবীন্দ্রনাথ নিয়েই যে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত বোঝাতে হবে এমন কোনো বাধকতা আমাকে অধ্যাপক হিসেবে কেউ দিয়ে দেয়নি। আমি তোমাদের লেখা বোর্ডে লিখি, লিখে সেটা স্ক্যান করে দেখাই। কখনো কখনো যখন ওরা শোনে যে এই কবিকে আমি চিনি, আমি ফোনে অনেক কবিকে ডেকে এনে, জানো তো, ক্লাসে অবতীর্ণ করাই। সে কবি তার লেখাটা বোর্ডে লেখা হয়েছে শুনে খুশি হয় এবং তাদের শুভেচ্ছা দেয়। আমার ক্লাস চাঙ্গা হয়ে ওঠে, ইলেকট্রিফাইড হয়ে ওঠে। খুব সুন্দর। বাহ। তো অভিজিৎ, আমাদের বোধহয় আস্তে আস্তে মানে সময় অনেকটা, তো সময়টা অনেক শেষের দিকে এসে গেছি আমরা। তুমি যদি আর একটা দুটো প্রশ্ন করতে চাও করো সত্যপ্রিয়দাকে। আমার মনে হয় বিফোর উই ক্লোজ, আপনি আপনারা সত্যপ্রিয়দা এবং সুমিতাবু দুজনেই আপনার পরস্পরকে কিভাবে জানেন এটা যদি একটু বলেন, কারণ কি আপনারা দুজনেই বাংলা কবিতার অন্যতম উল্লেখযোগ্য মানুষ, তাই সেই হিসেবে নিশ্চয়ই দর্শক শ্রোতা শুনতে চাইবেন। আমি সুমিতাবর, প্রথমে আমার কাছে সুমিতাবু এমনি এসেছিল, তখন আমি ওকে চিনতাম, কবি হিসেবেই চিনতাম। ওর চেহারার মধ্যে অদ্ভুত একটা ম্যাজিক আছে, তো ওকে আমি যেখানে একবার কেউ দেখলে ওর চেহারাটা ভুলতে পারবে না। আমি এই কবিকে চিনতাম, কিন্তু আমার কোনো আলাপ হয়নি। আমার দপ্তরে ও এসেছে 2-4 বার। পরবর্তীকালে আস্তে আস্তে ওর কবিতা, ও আমাকে কিছু জেরক্স দিয়ে যায়, ওর বইয়ের জেরক্স, কারণ বইগুলো হয়তো পাওয়া যায় না। তা আমি এই কবিতা পড়ে, আমি সুমিতাবু দেখেছে আমার বাড়িতে, একদিন বলছে আমার কবিতা তো আপনি মন দিয়ে পড়েছেন, তোর মন্তব্য লেখা ওখানে। আমি বললাম, হ্যাঁ আমি তো কবিতা মন দিয়েই পড়ি। হ্যাঁ, তা ওর বই আমি তারপরে পড়ে আমি মুগ্ধ হই। শুধু না, আমি আমার কিছু বন্ধুদের ফোনে ফোনে কবিতা সুমিতাবু শোনাই।
এবং আমার সে বন্ধুরাও কিন্তু কবিতার যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক। তারা তখন বলছে "এ তো ভালো কবিতা গো, ভীষণ ভালো কবিতা"। তারপরে আমি বন্ধুদের মানে এ বলছে তুমি শোনো, তোমার একটা এর প্রিয় 25 একটা কিন্তু করা উচিত, কিন্তু বড় কবি। তারপরে আমি যখন ওর প্রিয় 25 করি, এবং তার পরবর্তীকালে সোমা মুখোপাধ্যায়, যাকে তোমরা বাবলি বলো, বিসর্গের একটা অনুষ্ঠানে একটু সংকোচের সঙ্গে বলেছিল যে সুমিতাভ ঘোষালের সম্পর্কে আপনি কি একটা বক্তৃতা যদি দিতে হয়, আপনি কি দেবেন? আমি বলছি, আমি খুব খুশি মনে দেবো, কেন দেবো না, আমি তো ওর কবিতা জানি। তখন আমি ওর কবিতা পড়াশোনা করে আমি একটা বক্তৃতা দিই। সে বক্তৃতায় সুমিতাবই আমায় চেপে দিয়েছিল, বলে সময়ের অভাব বলে আমাকে গোটা বলতে দেয়নি। দীপঙ্কর খুব ভালো বলেছিল, দীপঙ্করই তো বোধহয় ছিল, মনে পড়ছে না আমার, যাই হোক। হ্যাঁ, তা দীপঙ্কর বলতে বাগচি। দেয়নি, সুমিতাবাই আমায় বলছে আপনি একটু সংক্ষিপ্ত করুন। তা ওইটা আমার প্রথম। তার পরবর্তীকালে যখন আমি ওই বাবলি যখন আমাকে বা সোমা বিসর্গের জন্য বলেছিল লেখাটা লিখে দিতে হবে, তখন আমি বলেছি আমি লিখলে কিন্তু যায় সারা লেখা লিখি না, আমাকে মন দিয়ে টাইম দিতে হবে। যত খুশি টাইম দিন, আপনি ভালো করেই লিখে দেবেন। আমি বললাম, তুমি ছাপবে, আমি কিন্তু বড় লেখা দেবো। বলছে যত বড় দেবেন ছাপবো। বাবলির এই স্পিরিটটা আমার ভালো লাগে, হ্যাঁ, 1 নম্বর স্পিরিটের মেয়েও। তো ও যখন যত বড় লেখা দেবো, তখন আমি যে কি পরিশ্রম করে লিখেছি, স্বপন নাগ, কবি স্বপন নাগ আমার বন্ধু, ও সাক্ষী আছে যে আমি কি পরিশ্রম করে সুমিতাবর লেখা লিখেছি। এমনকি আমি কলেজ ছুটি নিয়েছি একদিন দুদিন। আমি বলেছি যে জানো, আজকে আমি ভাত খেতে বাদে আর বাথরুম টাথরুম যাওয়া বাদে উঠিনি, আমি সুমিতাবর প্রবন্ধ নিয়ে বসে আছি। এবং স্বপন বলছে তুমি এটা খুব ভালো কাজ করছো। এরপরে ওই প্রবন্ধটা লিখে আমার মনে হয়েছে আমি খুব ভালো প্রবন্ধ লিখেছি। এবং পরবর্তীকালে একটা কোথায় বক্তৃতায় হঠাৎ আমাকে বললো নতুন কবি নিয়ে বলতে হবে, অ্যালবার্ট অশোক। আমি সুমিতাবর ওপরে তখন প্রবন্ধটা লিখেছি, একটা বক্তৃতা দিয়ে দিলাম। ওমা, সোমনাথ এসে আমাকে বললো তুমি যে এত ভালো তুমি বললে সুমিতাবর ওপরে, তুমি এতটা পড়েছো। এইভাবে করতে করতে কিরকম ভালোবাসায় পড়ে গেছি, প্রেমে পড়ে গেছি আর কি। আর সুমিতাভ, তুমি বলো সত্যপ্রিয়দানিকে নিয়ে একটু। মানে যা বললেন যে প্রেমে, আমি সত্যদার প্রেমে পড়ে আছি। আর সত্যদার কবিতার আমি ভক্ত বললে ভুল হবে, ওটা একটু, কিন্তু মানে ভয়ঙ্কর সত্যদার কবিতার আমি প্রিয়। তো হচ্ছে মানুষ সত্যদাকে আমি অসম্ভব ভালোবাসি। সত্যদার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যে সত্যদা খুব আপন করে নিতেও পারে, সত্যদা খুব আপন করে একদম। নিতেও পারে। আর সত্যদার লেখা তো খুব পছন্দ করি। আর সত্যি কথা, সত্যদার উপর আমি কৃতজ্ঞ যে সত্যদা আমারও কবিতা নিয়ে একটা লেখা লিখেছে, তো খেটে লেখা লিখেছে। এটা আমার কাছে সারা জীবনের মূল্যবান বিষয় হয়ে থাকবে। অভিজিৎ, এবার তো আস্তে আস্তে ঠিক এরপর। আছে, আমরা মনে হয় সুমিতাভ, আমরা তুমি তুমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করো, সবাইকে ধন্যবাদ জানিয়ে। হ্যাঁ, তাহলে একটা সত্যদা। বলছি, একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আহ, হ্যাঁ, বলো। সুমিতাভ দা, অভিজিৎ দা, সত্যদার কাছে অনুমতি নিয়েই বলছি আর কি। আমি একটু মাঝখানে ঢুকলাম। সেটা হচ্ছে সত্যদা এখন পরেশ মন্ডলের কথা বলছিলেন, হুম। ওনার কবিতার। তা আমি পরেশ মন্ডলের হ্যাঁ, একটা বই পড়েছি। তা আমি আপনাদের অনুমতি হ্যাঁ, নিয়ে একটা কবিতা পরেশ মন্ডলের পড়তে চাই। নিশ্চয়ই, এটা হ্যাঁ, তো খুবই নিশ্চয়ই পড়ো। প্রাসঙ্গিক হবে আজকে। খুব ভালো হবে, আমাদের জানা হবে, বলো। পরেশদার নিজস্ব বলয় বলে একটি বই বেরিয়েছিল সৃষ্টি প্রকাশন থেকে। হুম। সেই বইয়েরই একটি কবিতা, কি ভীষণ, খুবই হুম। শক্তিশালী একটি কবিতা। হ্যাঁ। বৃক্ষ তো জানে না তার ছায়া, কি ভীষণ হুম। রহস্যে জটিল, আশ্রয় এবং শীতল মাধুর্যে ঘেরা, কিছুই না জেনে নির্বাক গরিমায় বেড়ে ওঠে নিরিবিলি, সবুজ পাতা এবং ডালপালা ছড়িয়ে দেয় চতুর্দিকে। কাকে বলে পাপ, পুণ্য কোথায়, হুম, এসব কে না আবার? জেনে পাপ করে বসে, মাঝে মাঝে পুণ্য, বৃক্ষ এসব কিছুই জানে না। বাহ, ভীষণ সুন্দর। বাহ বাহ, এটুকুই। খুব। খুব ভালো। তাহলে আজকে শুভরাত্রি। আমরা হ্যাঁ, সত্যদার সঙ্গে আজকে সন্ধ্যে কাটালাম। হ্যাঁ। অনেক গুরুত্বপূর্ণ কথা সত্যদা বললেন। অভিজিৎ, তুমি অনেকগুলো। ঠিক আছে, তাহলে আমাদের শুভেচ্ছা জানাই এবং শুভরাত্রি। ভালো কে থাকবেন শুভেচ্ছা জানাই। আমাদের। যারা হ্যাঁ, আপনারা এতক্ষণ সত্যপ্রিয়দা। আমাদের সঙ্গে ছিলেন,
খুব আমি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সবাইকে।